হ্যালো স্টুডেন্টস, তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে আলোর একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 12-এর টপিক। তো এখানে ব্যাপারটা দেখো একটু। আজকে যেটা নিয়ে কথা বলবো আমি, সেটা হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার। ঠিক আছে, এখানে কি হয়, আলোর এখানে একটা এটা এক ধরনের ধর্ম আর কি। তো এখানে দেখবে তোমরা অনেক সময় লক্ষ্য করবে যে একটা লাইট থেকে বা সোর্স থেকে, সোর্স বলতে তোমার যে কোনো একটা কিছু, ধরো টর্চ হতে পারে বা আদার্স কোনো লাইট হতে পারে, একটা সোর্স থেকে ওখানে দেখবে যদি অন্য কোনো সোর্স থাকে, তাহলে দেখবে কিছু জায়গা ওই যে লাইটটা পড়ছে না, যে অংশে পড়ছে সেই অংশে দেখবে একটা আলো আর অন্ধকার এরকম দেখবে একটা অংশ তৈরি হবে, আলো আর অন্ধকার অংশ। ঠিক আছে, আমি এটা তোমাদেরকে স্ক্রিনেও একবার দেখিয়ে দেবো যে ব্যাপারটা কীরকম হচ্ছে। তো স্ক্রিনেও দেখে নেবে তোমরা। তো এই আলো অন্ধকার যে অংশটা হচ্ছে, এই অংশটাই এখানে যে ঘটনাটার নাম, সেটা হচ্ছে ব্যতিচার তোমার। ঠিক আছে, এবার ব্যতিচার কি কারণে ঘটে, এবার ব্যতিচারের পরে আরেকটা ঘটনা হয়, সেটা হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা বিজ্ঞানী থমাস ইয়ং যেটা করেছিল আর কি, সেই এক্সপেরিমেন্টটা এটা নিয়ে আর কি, ব্যতিচারের পরীক্ষাটা দেখেছিল। তো এইটা একবার তোমাদেরকে জিনিসটা একবার বুঝিয়ে দিচ্ছি। তুমি বোর্ডে দেখো যে ব্যাপারটা নিয়ে বলবো। তো প্রথমে দেখো, আমি কি বললাম যে ব্যতিচার বা ইন্টারফারেন্স। এই ইন্টারফারেন্স মানেটা কি, ধরো আমি একটা সোর্স দেখাচ্ছি, মনে করো একটা লাইট সোর্স। ঠিক আছে, একটা লাইট সোর্স বলতে আমি এখানে টর্চ হিসাবে কোনো একটা কিছু ইউজ করছি। ঠিক আছে, টর্চ ইউজ করছি। তো এখান থেকে যে লাইটটা আসবে, ধরো একটা লাইট এখান থেকে আসছে বা সোর্স, এটা এখান থেকে আসছে, এটা যদি এর সাথে মনে করো অন্য, এখানে সোর্সটা আমি বলছি একটা আছে। ঠিক আছে, সোর্স এখানে একটা। এবার ব্যতিচারের ঘটনা ঘটতে গেলে কি কি তোমার কন্ডিশনার প্রয়োজন, যে তুমি সোর্সটা নিচ্ছ না, সেই সোর্সটা ক্ষেত্রে এখানে হয় কি দুটো সোর্স থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম দুটো সোর্স। তা যে দুটো সোর্স নেবো, সেই দুটো সোর্সের কী হচ্ছে, যে লাইটটা বা লাইট ওয়েভ যেটা, সেই ওয়েভটা কী হচ্ছে, উপরিপাতিত হওয়ার ফলে কী হচ্ছে, একটা জায়গা আলোকিত থাকছে আর একটা জায়গা অন্ধকার হয়ে যাচ্ছে। সেই অংশটাই, এই যে ঘটনাটা আলো, সেই ঘটনাটাই এখানে বলা হচ্ছে ব্যতিচার বা ইন্টারফারেন্স। তো এইখানে দেখো, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট এটা করেছিল। ব্যতিচারের শর্তগুলো ফার্স্টে দেখো, প্রথমে একটা জিনিস ক্লু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ক্লুটা দেখে না একবার, WPF, এটা আমি মনে রাখার জন্য বলছি কিন্তু। ঠিক আছে, WPF এটা শর্ট ফর্ম। এটা কি কি হতে পারে দেখো, এখানে শর্তগুলো কিন্তু এটার মধ্যেই ঢুকে আসে। ডাব্লিউ মানে কি, ওয়েভলেন্থ বা এখানে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আমি এখানে বলছি ব্যতিচারের শর্ত বা কন্ডিশন। তো ফার্স্টে দেখো, আমি কন্ডিশনটার জন্য এই একটা হিন্টস ওয়ার্ড ইউজ করলাম আমি, WPF। এখানে ফার্স্টে কি দেখো, ওয়েভ লেন্থ। ঠিক আছে, পি, এই পি মানে হচ্ছে ফেজ বা দশা। ঠিক আছে, অথবা এখানে আরেকটা জিনিস হয়, অর ফেজ ডিফারেন্স। ঠিক আছে, বা দশা পার্থক্য। আরেকটা দেখো, এটা বলছি ফ্রিকোয়েন্সি, FD, বা এটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, তো দেখো এখানে ব্যাপারটা, এই তিনটে জিনিস। ঠিক আছে, এইখানে তিনটে জিনিস, যে দুটো আমি সোর্সে নিচ্ছি, সেই দুটো সোর্সের ক্ষেত্রে এই তিনটে জিনিস যদি আমার সেম হয়, তবেই একমাত্র এই ব্যতিচার বা ইন্টারফারেন্স ঘটনাটা ঘটবে। ঠিক আছে, এইটার জন্য আমি একটা শর্ট ক্লু দিয়ে দিচ্ছি তোমরা মনে রাখার জন্যে। WPF ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স। ঠিক আছে, আমি একটা শর্ট ক্লু দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স। দেখে নাও, তার কি ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য, আমি এটা মনে রাখার জন্য একটা ক্লু দিলাম তোমাদেরকে। তো এখানে দেখে নাও, ওয়েভলেন্থ, ফেজ, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য, আমি যে দুটো সোর্স নিচ্ছি, সেই দুটো সোর্সের তরঙ্গ দৈর্ঘ্য আমার একই হতে হবে। ঠিক আছে, ধরো আমি লাল লাইট নিচ্ছি বা লাল কালারটা যেটা নিচ্ছি, লাল
লালে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তোমার সব থেকে বেশি থাকে, তাহলে লাল নিলে। যে দুটো সোর্স থেকে আমি নেবো সেই দুটো সোর্সে লালই হতে হবে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে। মানে একটা লাল একটা হলুদ বা একটা গ্রিন, এরকম দুটো সোর্স থেকে যে দুটো লাইট বেরোবে সেই দুটো লাইট সেম হতে হবে, সেম কালার, ঠিক আছে। সেম কালার মানে এখানে অ্যাকচুয়ালি আমি তরঙ্গ দৈর্ঘ্য কথাটা বলতে চাইলাম কিন্তু, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভ লেন্থটা আমার একই হতে হবে। ফেজ, ফেজ বলতে তোমার দেখো দোসা, ঠিক আছে। দোসা বলতে তোমার দেখবে যখন ওয়েভ হয়, ওয়েভের ক্ষেত্রে একটা যখন সমীকরণ হয়, একটা হয় কস, ঠিক আছে। আমি একটা সমীকরণ লিখছি, ধরো এ কস ওমেগা টি, আর একটা ধরো লিখছি ওয়াই টু সমান এ সাইন ওমেগা টি, ঠিক আছে। এবার দেখো এইখানে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারো, মানে এই দুটোই ধরো আমার একটা জিনিস হচ্ছে এখানে ওয়েভ, দুটোই কিন্তু ওয়েভ এখানে, তাহলে এখানে ওয়েভের মধ্যে কি ডিফারেন্স আসছে, এই দুটো ওয়েভ ইকুয়েশন। তো এইখানে দেখো সাইন ওমেগাটি আছে, এখানে হচ্ছে কস ওমেগাটি। এবার কস ওমেগা আমি সাইন ওমেগাটিকে ধরো আমি এখানে π/2 করলাম, ঠিক আছে। এটাকে যদি আমি সাইন দিয়ে প্রকাশ করি কস ওমেগাটিতে, তাহলে সাইন ওমেগাটি মাইনাস π/2, অথবা তোমার এটা করলাম কি π/2 মাইনাস ওমেগাটি করলাম, ঠিক আছে। তার মানে দেখো এখানে একটা ব্যাপার, সাইন π/2 মাইনাস ওমেগাটি যদি এটা করি, অথবা π/2 প্লাস ওমেগাটি, দুটো করলেও কোনো অসুবিধা নেই। যখন এখানে রেঞ্জটা তোমার 0 থেকে π/2 এর মধ্যে থাকবে তখন এটা, আর যখন 0 থেকে পায়ের মধ্যে থাকবে তখন এটা π/2 প্লাস ওমেগাটি করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার দেখো ফেজ ডিফারেন্স বলতে কি, মানে এইখানে এই অংশটাকে বলা হচ্ছে তোমার ফেজ, ঠিক আছে, সাইনের ভেতরের অংশটা, ঠিক আছে। আগে দেখো কস ছিল, তাহলে কস থাকলে ওখানে কী হচ্ছে, যখন আমি দুটোর ক্ষেত্রে এই দিকের এই সাইন অংশটাকে যখন সমান করতে চাইছি, তাহলে এর ভেতরের যে অংশটা আছে π/2 মাইনাস ওমেগাটি, এখানে আছে ওমেগাটি। তাহলে আমার এখানে এই দুটো ইকুয়েশন আছে, একটা হচ্ছে y1 একটা y2, তাহলে দুটো ইকুয়েশনের মধ্যে আমার ডিফারেন্স কী হচ্ছে এখানে, ফেজ, তাহলে এটা হচ্ছে π/2। এবার জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেম ফেজ আর সেম, ধরো আরেকটা আমি নিচ্ছি y3 যদি আমি নিই এ সাইন, ঠিক আছে, ওমেগা টি, ঠিক আছে, আমি একটা নিলাম, এটা সেম কিন্তু y2 আর y3। তাহলে এখানে দেখো একটা কি হচ্ছে, তিনটি কিন্তু আমি এখানে বলবো যে এই দুটো কি আছে দেখো সেম ফেজে আছে, সেম ফেজ, ঠিক আছে। মানে এখানে বিস্তারটা এ হচ্ছে বিস্তার, এখানে এ বিস্তার, এ বিস্তার, এই বিস্তারগুলো একই আছে, ঠিক আছে। দেখো আমি এখানে ব্যাপারটা বলছি, বিস্তারটা দেখো আমি বলছি সমান নাও হতে পারে, ঠিক আছে। আমি এখানে এ ধরে ছোটো হাতে এ ধরলাম, কিন্তু দেখো এখানে ফেজ বলতে তোমার এই পার্টটাকে দেখো y2 আর y3 ক্ষেত্রে কী হচ্ছে একই রকম আছে, আর এখানের মধ্যে দেখো y1 আর y2 মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। তার মানে বলতে চাইছে যে ফেজ ডিফারেন্সটা সময়ের সাথে যেন একই রকম থাকে, মানে π/2 হারই থাকে, একটা নির্দিষ্ট সময় পর, ধরো কিছুক্ষণ পর, হয়তো এক সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বা 1 মিনিট পর, যাতে ডিফারেন্সটা যাতে চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে। সোর্সটার ক্ষেত্রে যদি ফেজটা যদি প্রথম থেকে একই ফেজে থাকে, ঠিক আছে, সেটা হতে পারে, অথবা ফেজ যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা যেন সময়ের সাথে পরিবর্তিত না হয়, ঠিক আছে, মানে একই রকম, মানে যদি ডিফারেন্সটা থাকে π/2 তাহলে 1 সেকেন্ড পরও π/2 হতে হবে, অথবা 1 মিনিট পরও π/2 থাকতে হবে, ঠিক আছে। তবে কিন্তু এই তোমার ব্যতিচারটা, মানে ওই যে দুটো সোর্স আমি নিয়েছি সেই দুটো সোর্সের ক্ষেত্রে তোমার ব্যতিচারের ঘটনাটা আমরা কিন্তু দেখতে পাবো, না হলে কিন্তু পাবো না এখানে। এরপর যেটা আসছি দেখো এখানে y1 আর y2, ঠিক আছে, এই দুটো সোর্সের ক্ষেত্রে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ফেজ আর ফেজ ডিফারেন্সের ব্যাপারটা। এবার আসছে তোমার ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি বলতে কি, এখানে ওমেগা সমান 2πf, ঠিক আছে, এফ মানে এখানে ফ্রিকুয়েন্সি 2π/f, ঠিক আছে। আমি এফ বলতে এখানে ফ্রিকুয়েন্সিটা বলছি, ঠিক আছে। এই ফ্রিকুয়েন্সিটা বলছে তোমার সেম হতে হবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এফটা যদি সেম হতে হয়, ওমেগা ক্ষেত্রে ওই পার্টটাও কিন্তু ওমেগা একই, অ্যাকচুয়ালি তোমার ফ্রিকুয়েন্সি মানে কি ওমেগাটা যেন এটা ওমেগা 1 আর একটা যে ওমেগা 2 এরকম যেন না হয়, মানে সেম ফ্রিকোয়েন্সি, ওই কথাটা বলতে চাইছি, সেম ফ্রিকোয়েন্সি হতে হবে, তবে কিন্তু ব্যতিচারের ঘটনাটা দেখা যাবে, ঠিক আছে। এরপর আসবো দেখো ইয়ংয়ের ডবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে এটা কীভাবে করেছিল আর কি, থমাস ইয়ং যে পরীক্ষাটা করেছিল এই পরীক্ষাটা কীভাবে হয়েছিল। তো দেখো ব্যাপারটা আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে, ব্যতিচারে। তারপরে তোমার এর সাথে আরও অনেক টপিক আছে, যেমন ঝালর প্রস্থ নির্ণয়, আদার্স অনেকগুলো টপিক থাকে। তো দেখো ফার্স্টে একটা সোর্স, ঠিক আছে, আমি সোর্সটা আমি লাইটই দিচ্ছি, এটা লাইটই দিচ্ছি ধরো সোর্সটা,
ঠিক আছে, লাইট। ঠিক আছে, এখানে দেখো ইয়ং যে ডবল স্লিট এক্সপেরিমেন্টটা করেছিল সেই এক্সপেরিমেন্টে কী ধরনের পরীক্ষাটা করেছিল। তা এখান থেকে সোর্স নিয়েছিল, ফার্স্টে করেছিল কি একটা কার্ডবোর্ড বা পর্দা নিয়েছিল এখানে একটা, ঠিক আছে, এখানটা ফাঁকা। এটা ধরো আমি এখানে সোর্স এখানে লিখছি, ঠিক আছে, এটা সোর্স, এখানে একটা ছোট্ট ছিদ্র আছে এখানে এস, ফার্স্ট এই ছিদ্রটা মানে কেন করেছিল, মানে যেহেতু একটা মানে ইয়ং কী করেছিল, একটা সোর্স নিয়েছিল, তোমার একটা সোর্স থেকেই তোমার দুটো ছিদ্র দিয়ে মানে দু ধরনের মানে একটা কার্ডবোর্ডকে লাগিয়ে দুটো ছিদ্র করে দুটো সোর্স করে দিয়েছিল, মানে একটা মেন সোর্স থেকেই দুটো সোর্স ভেঙে দিয়েছিল। যদি না করতো তাহলে কিন্তু একটা ঘটনা ঘটতো যে তোমার যেহেতু সেম সোর্স না হলে তোমার ওয়েভ লেন্থ, ফেজ ডিফারেন্স বা ফেজটা বা ফ্রিকোয়েন্সিটা একই রকম হতো না, চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে, দুটো আলাদা আলাদা সোর্স ইউজ করবে। তো এইখানে তারপর আরেকটা তোমার কার্ডবোর্ড আছে, ঠিক আছে, এখানে একটা কার্ডবোর্ড, এইখানে দেখো একটা এইখানে সেকেন্ড যে কার্ডবোর্ডটা নিয়েছি এটা ফার্স্ট কার্ডবোর্ড, ঠিক আছে, আমি C1 দিচ্ছি, এটা C2, ঠিক আছে, সেকেন্ড কার্ডবোর্ড। তো এইখানে S1, ঠিক আছে, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এইটা থেকে যে লাইটটা বেরোলো তোমার, এইটা থেকে তো লাইটটা মনে করে এম করে আসছে, লাইটটা বেরোচ্ছে, এটাই কিন্তু এখানে কিন্তু এরকম হয়ে এই লাইটটাই কিন্তু আস্তে আস্তে এই S1 যেটা এটাই দেখো ইন্টারাক্ট করছে, ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে পর্দাটা এখানে দেখা হয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে কী করেছিল, একটা সোর্স নিয়েছিল, এই একটা সোর্স থেকে দুটো সোর্স করে দিয়েছিল এখানে দুটো ছিদ্র দিয়ে, একটা S1 একটা S2, ঠিক আছে, এখানে C1 কার্ডবোর্ড আছে, এখানে C2 কার্ডবোর্ড আছে। এরপর কী হচ্ছে, এই দুটো সোর্স যখন এরকমভাবে মানে ফার্স্ট সোর্স থেকে যখন লাইটটা বেরোচ্ছে, সেকেন্ড সোর্স থেকে যখন লাইটটা বেরোচ্ছে, দুটো সোর্স যখন তোমার ইন্টারাক্ট করেছে এই জায়গাটায়, মেন জায়গাটা, এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে, এটা আমি ও নাম দিলাম সেন্ট্রাল পয়েন্ট। আর ধরো তাহলে ইন্টারাক্ট করার পর এখানে কী হচ্ছে, দেখো এই অংশটা কী হচ্ছে, হয়তো দুটো লাইট যেখানে দেখো বেশি হচ্ছে, ঠিক আছে, দুটো লাইট এই জায়গাটাতে দেখো সমাপতিত হচ্ছে, সমাপতিত হওয়ার কারণে কী হচ্ছে, লাইটটা এখানে মানে আলোর কী হচ্ছে, তীব্রতাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এখানটায়, ঠিক আছে। এই তীব্রতা বেশি হওয়ার জন্য এই অংশটি কী হচ্ছে, লাইটেড পার্ট থাকছে, ঠিক আছে, মানে এখানটা ডার্ক হচ্ছে না, এখানে লাইট পার্ট থাকছে। আর এই জায়গাটা কী হচ্ছে, উপরে বাকি অংশটা যেটা তোমার ইন্টারাক্ট হচ্ছে না, পেরিয়ে যাচ্ছে, পাসিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে জায়গাটা থাকে এই জায়গাটায় মানে যেহেতু সমাধিপতিত হচ্ছে, আর এই জায়গাগুলো সমাধিপতিত যেহেতু হয়নি সেই জায়গাগুলো এরপর আবার কিন্তু হবে, পুনরায় এই ঘটনা ঘটতে হবে, আবার এই এতটা ডিস্টেন্স পর আবার তোমার এইখানে আবার একটা হবে, ঠিক আছে, মানে এইখানে ফার্স্টে লাইট পয়েন্ট, তারপর এখানে লাইট, তারপর লাইট, মাঝের অংশটা কিছু ডার্ক পয়েন্ট থাকছে, এতটা ডার্ক যে হোয়াইটটা থাকছে, হোয়াইটটা মানে এখানে ধরো এই যে প্রস্থটা এখানে আছে, এই প্রস্থটা এটা কিন্তু অনেকটা ডার্ক অবস্থায় থাকছে, তাই ডার্ক থাকার জন্য এই ফ্রিঞ্জ বলা হচ্ছে এটাকে, ফ্রিঞ্জ, ঠিক আছে, ফ্রিঞ্জ উইথ বা এখানে ঝালোর প্রস্থ, এটা এই যে অংশটা আছে। তো এখানে ফার্স্ট ঘটনা কী হচ্ছে দেখো, আর একবার আমি রিপিট করে দিচ্ছি, এখানে সোর্সের ফার্স্টে কার্ডবোর্ড আছে, তারপর সেকেন্ড কার্ডবোর্ড আছে, সেকেন্ড কার্ডবোর্ড থেকে এই ফার্স্ট কার্ডবোর্ডে যে সোর্সটা আছে সেই সোর্সটা ভেঙে দুটো সোর্স হয়েছে, একটা S1 একটা S2, ঠিক আছে। এবার এই সোর্সটা এরকম করে ইন্টারাক্ট করে যাচ্ছে, ঠিক আছে, লাইট ওয়েভটা বেরোচ্ছে, ওয়েভটা বেরোনোর পর এখানে সেন্টারে দেখো কি হচ্ছে, সমাপতিত হচ্ছে, সেই কারণে এখানে হচ্ছে আলোকীয় অংশ থাকছে, আর এই জায়গাটায় দেখো আলোকীয় অংশ থাকবে না, ঠিক আছে, এই জায়গাটা কেন থাকবে না, কারণ এখানে সমাপতিত হয় না, এখানে একটু সামান্য কম লাইট থাকবে, ঠিক আছে, কম আলো থাকবে, সেই কারণে এখানটা ডার্ক থাকবে। তো এইখানে ক্যালকুলেশনে বলি হিসাবটা, এই যেখানে ডার্ক পয়েন্ট থাকছে, কখন ডার্ক পয়েন্ট একটা নির্দিষ্ট অংশের পর মানে একটা বলা হয় যে যেটা তোমাদের এই যে এখানে একটা ডিস্টেন্স হবে, দেখো আমি ডিস্টেন্স ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি। এবার এইটাকে এইখানে এই অংশটা হচ্ছে তোমাদের ফার্স্ট, ঠিক আছে, আমি এখানে একটা নামকরণ দিচ্ছি
ওয়াই এন, ঠিক আছে। ওয়াই এন হচ্ছে যে আমি একটা পি পয়েন্ট দিলাম এখানে, পি পয়েন্টে তোমার কি হবে, মানে ডার্ক হবে না লাইট হবে। এখানে ওয়াই এন হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট থেকে এর ডিস্টেন্স, আর এখান থেকে এর ডিস্টেন্স ধরো বলে দেওয়া থাকে, মানে তোমার মেন যে আমি যে সোর্সটা থেকে লাইট, যে দুটো সোর্স থেকে লাইট বেরোচ্ছে সেই দুটো সোর্স থেকে, দুটো সোর্স যেখান থেকে স্টার্টিং হয়েছে সেই পয়েন্ট থেকে স্টার্ট করবে। সেই পয়েন্ট থেকে যে এই যে আমি এই অংশটা রেখেছি এটা হচ্ছে পর্দা, ঠিক আছে, যে সাদা পর্দা, যেখানে এখানে আমি যে আলোক আর অন্ধকারের অংশটা যেন এখানে দেখতে পাই, ঠিক আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার বলা হচ্ছে ডি, ক্যাপিটাল ডি। আর এই দুটো ছিদ্র আছে না S1 S2 মধ্যে ডিস্টেন্স হচ্ছে, এটা হচ্ছে স্মল ডি, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি একবার, ডি হচ্ছে উৎস থেকে পর্দার দূরত্ব, আর এই স্মল ডি যেটা দুটি উৎসের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। S1 ও S2 এর মধ্যবর্তী, ঠিক আছে। তো এইখানে S1 S2 মধ্যবর্তী। এবার দেখবে তোমাদেরকে পরের যে একটা ক্লাস, এই ক্লাসটাতে আমি এই পোর্শনটা পুরো টপিকটা একটু ভালো করে দেখে নেবে। এর পরের টপিকে আসছে S1 আর S2 যে ডিস্টেন্সটা আছে এটার উপর হিসাব করে তোমার ঝালর প্রস্থ এটা নির্ণয় করাবে, বা ইঞ্জিট ঝালর প্রস্থ। তা ঝালর প্রস্থ বার করতে গেলে এই যে ডিস্টেন্সটা হয়, দেখো S2P আর S1P, এইখানে দেখো একটা জিনিস, এই যে এই পোর্শনটা থাকছে আর এখানে দেখো এই পোর্শনটা থাকছে, এই PS1 আর এখানে আমি একটা নাম দিচ্ছি ধরো O1 আর এটা O2 দিলাম, ঠিক আছে। PS1 O1, ঠিক আছে। আমি আগে ফার্স্টে আজকে শুধুমাত্র এই টপিকটা এখানে কি কি ক্যালকুলেশনের জন্য লাগবে আমি সেই জিনিসগুলো বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদেরকে পুরো ফ্রিঞ্জ উইথ যে ক্যালকুলেশনটা হবে সেটা আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো আজকে দেখো PS1 O1 যেটা হচ্ছে, এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজের একটা জিনিস পাবে দেখবে এখান থেকে, তার মানে কি আমি পাচ্ছি S1P স্কোয়ার, ঠিক আছে। আমি যেটা হয় তোমরা জানবে পিথাগোরাস উপপাদ্য কী হয়, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই জিনিসটা আমি এখানে কাজে লাগাবো। তো এখানে S1 ফার্স্টে করছি PO1, ঠিক আছে। আমি এখানে কোনো একটা ডিস্টেন্স, নির্দিষ্ট ডিস্টেন্সে করছি না, ঠিক আছে, হিসাবটা যেহেতু এখানে ভেক্টর হিসাব নেই আমি কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যা খুশি করে করতে পারো, বাট এখানে কিন্তু ভেক্টরে এতটা ডিস্টেন্স পড়বে না। O1 পি স্কোয়ার প্লাস আর একটা দেখো S1 O1 স্কোয়ার, ঠিক আছে। আর একটা দেখো S2P স্কোয়ার, S2P স্কোয়ার মানে এরকম করে লিখছি, ঠিক আছে। হোল স্কোয়ার বা এরকম কিছু আমি করছি না, জাস্ট এরকম দেখে দিচ্ছি। তো এইখানে দেখো S2P তার মানে হচ্ছে দেখো এখানে দেখো তার মানে কি PO2 হচ্ছে, দেখো এখানে হচ্ছে PO2, ঠিক আছে। এই ডিস্টেন্সটা, এইটা একটা সমকোণী ত্রিভুজ দেখো S2PO2, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ S2PO2, তাহলে ওটা থেকে পাচ্ছি S2P স্কোয়ার সমান PO2 স্কোয়ার প্লাস এখানে দেখো S2O2 স্কোয়ার এখানে পাচ্ছি। এরপর দেখো এখানে একটা জিনিস আমি পুরো এই ক্যালকুলেশন জাস্ট এই যতটুকু নেক্সট ক্লাস আমার লাগবে দেখো ঝালর প্রস্থের জন্য, সেই ক্যালকুলেশনটা আমি আজকে একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। তো S2P স্কোয়ার এখানে দেখো কি আসছে, O1P স্কোয়ার, ঠিক আছে। O1P স্কোয়ার, O1P স্কোয়ার মানে O1P। এবার ধরো এখানে আমি একটা জিনিস বলছি তোমাদেরকে, এই মিডিলটা দেখো, এই মিডিল মানে এখানে O1 আর O2, ঠিক আছে। এই দুটো দেখো পুরোটা কি বলছি S1 S2 হচ্ছে, মানে আমি বলছি S1 S2 এটা যেটা আছে
সেটা তোমাদের আছে ডি, ঠিক আছে। এবার ওদের হাফ যখন করবো S1 S2 হাফ মানে হচ্ছে O1 আর O2, এবার O1 O1 সমান হচ্ছে D/2 আর O2 হচ্ছে D/2, ঠিক আছে। এই দুটো হচ্ছে দেখো, তাহলে এখানে কি হচ্ছে O1P বলতে কি হচ্ছে দেখো YN মানে হচ্ছে PO, ঠিক আছে। YN সমান হচ্ছে PO মানে সেন্ট্রাল প্রোটিন, কেন্দ্রীয় প্রোটিন হচ্ছে O, আর YN হচ্ছে PO। তাহলে YN হচ্ছে দেখো এখানে PO1 হচ্ছে কি YN মাইনাস O1 মানে হচ্ছে দেখো PO1 যেটা হচ্ছে বা O1P যেটা হচ্ছে YN মাইনাস D/2 তার স্কোয়ার, আর আরেকটা দেখো তার সাথে S1 O1 স্কোয়ার। S1 O1 স্কোয়ার মানে হচ্ছে যে ছিদ্র উৎস থেকে বা ছিদ্র থেকে তোমার যে পটির দূরত্বটা সেটা হচ্ছে তোমার D, তাহলে এটা হচ্ছে দেখো D স্কোয়ার, ঠিক আছে। আর এটা দেখো কী হবে, এটা একটু মানে এই D/2 যেটা হচ্ছে এটা এর থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে দেখো YN প্লাস D/2, তার মানে দেখো YN প্লাস D/2 এটা এখানে স্কোয়ার, তার মানে দেখো এই প্রসেসটা এখানে YN আর O2 মানে এখানে PO2 মানে কত হচ্ছে PO প্লাস O2, PO প্লাস O2 এখানে এই কন্ডিশনটা হচ্ছে আমি লিখে দিচ্ছি দেবো PO প্লাস O2 হচ্ছে, সেটা কারণে আমি কি লিখছি প্লাস S2O2 স্কোয়ার সমান এটাই লিখছি, ঠিক আছে। এটাই এখানে লিখে দিচ্ছি আমি YN প্লাস D/2 তার স্কোয়ার প্লাস তার সাথে হচ্ছে ডি স্কোয়ার বলতে এখানে এই ডিস্টেন্স S2O2 একই হচ্ছে সেম ডিস্টেন্স, এটা হচ্ছে ডি স্কোয়ার। এবার হচ্ছে আরেকটা জিনিস এখানে মানে কখন আলোকীয় পটি তৈরি হবে কখন অন্ধকার পটি তৈরি হবে, যদি একমাত্র যে S2P মাইনাস S1P আর S2P দেখো এখানে S2P S1P দেখো একটু বড় হবে, ঠিক আছে। S1Pটা একটু ছোটো হবে, ব্যাপারটা হিসাবে একটা গড় মিলেছে, তো সেই হিসাবে দেখো S2P মাইনাস S1P যদি আমি করি তাহলে দেখবে λ/, এটা একটা কমন জিনিস যে λ/2 এর যদি জোড় গুণিতক হয়, ঠিক আছে। জোড় গুণিতক হলে তোমার আলোকীয় পটি বা গঠনমূলক, এখানে বলে গঠনমূলক ব্যতিচার কখন তৈরি হয়, যখন S2P মাইনাস S1Pটা এটা যদি λ/2, ঠিক আছে, λ/2 এর জোড় গুণিতক হয়, জোড় গুণিতক 2n, n মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, তখন কি হয় ওটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। আর একটা যখন λ/2 এর বিজোড় গুণিতক হয় এটাকে তখন কি হয় ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, তখন যখন λ/2 এর জোড় গুণিতক 2nটা জোড় গুণিতক আর 2n+1 যেটা সেটা বিজোড় সংখ্যা হচ্ছে λ/2 এর বিজোড় গুণিতক, তখন সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে। এরপরে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই যে ঝালোর প্রস্থটা যেটা বের করতে হবে ইয়ং ডাউন স্লিটের জন্য সেটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো, ঠিক আছে। আজকে এই পুরো পার্টটা একটু দেখে নেবে, যাদের যা প্রবলেম থাকবে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে। আদার্স যদি কারোর কিছু জানার থাকে তাহলে আমাকে বলবে, মেসেজ করে বলবে, আমি নেক্সট ক্লাসে এটা আরও ডিটেলস একটু বলে দেবো আর ঝালোর প্রস্থটা তখন সেদিনে বার করবো, ঠিক আছে।